সকালে শ্বাসরুদ্ধকর ম্যাচে শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ। আর রাতে একে অপরের বিপক্ষে মাঠে নামবে ক্রিকেটের দুই মোড়ল, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। বারবাডোসের কেসিংটন ওভালে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 11টায়। অজিরা কি পারবে তাদের জয়ের ধারা অব্যাহত রাখতে, নাকি প্রথম ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর এই ম্যাচ জিতে সুপার 8-এ টিকে থাকবে ইংল্যান্ড? তা নিয়ে আমাদের এই বিশেষ আয়োজন ডাউন দ্য উইকেট। আমি মোস্তাফিজুর রহমান প্রান্ত আছি আপনাদের সঙ্গে, আর আজ আমার সঙ্গে রয়েছেন টিবিএস সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট শানুর আব্বানী। শানুর, কেমন আছেন? হ্যাঁ, আমার চোখের নিচে ব্যাগের নিচে ব্যাগ দেখে বুঝতে পারছেন যে আমার ঘুম ঠিকঠাক মতো হয়নি। গতকাল রাত্রে আই স্লেপ্ট ফর আ ফিউ আওয়ার্স। বাংলাদেশে খেলা ছিল, কমেন্ট্রি করে দেন। এইখানে আসার আগে আই স্লেপ্ট ফর আ ফিউ মোর আওয়ার্স। বাট আপনি বলেন কেমন লাগছে? মানে আপনি তো ম্যানচেস্টার ইউনাইটেড প্লাস বাংলাদেশ ফ্যান, রাইট? সো কোন টিমের খেলার কোয়ালিটি পুয়ারার, এটা আপনি বলতে পারবেন? পুরো কিনা যায় না, দুটাই আমার কাছে বেস্ট লাগে, কারণ আমি দুটাই সাপোর্ট করি। দ্য পয়েন্ট ইজ, বাংলাদেশ আজকে শ্রীলঙ্কাকে যেভাবে হারালো, Yeah. এইভাবে কি আসলে ম্যাচটাকে আরো আগে শেষ করা যেত কিনা, বা লাস্ট পর্যন্ত এইভাবে টেনে নেওয়া যেত কিনা? পিচের কি প্রবলেম ছিল, নাকি পিচটা ইউজুয়ালি এরকমই হয়? না, আপনি যেটা বললেন, এখন আমাকে যদি উদাহরণ দিতে বলেন তাহলে আমি বলবো যে অন্তত ম্যানচেস্টার ইউনাইটেডের খেলা যদি আমি তুলনামূলকভাবে দেখি তাহলে সেখানে এর থেকে বেশি কোয়ালিটি থাকে আজকের এই ম্যাচটাতে যেটা ছিল। কারণ দুইটা টিমই তারা মানে একে অপরের সাথে মারামারি করছিল যে কে ম্যাচটা হারতে পারে। অ্যাগেন শেষমেশ শ্রীলঙ্কা ওই ওই যাত্রায় জিতে যায়, বিকজ ওয়াইডগুলো যদি না হতো, 12টা ওয়াইড যেটা শ্রীলঙ্কা দিয়েছে তাদের ইনিংসে, সেটা না হলে কিন্তু সমীকরণ অন্যরকম হতে পারতো। আর বাংলাদেশের ক্ষেত্রে যেটা, যে বোলিংটা তারা ভালো করেছে, ফিল্ডিংও মোটামুটি ভালো, ক্যাচিং ভালো ছিল, গ্রাউন্ড ফিল্ডিং আর একটু ভালো হতে পারতো। বাট ব্যাটিংয়ের যে অবস্থা, মানে যেই দুরবস্থা এবং প্ল্যানিংয়ের যে অভাব, এটা খুবই স্পষ্ট। আর বাংলাদেশের প্লেয়াররা তারা যে সোশ্যাল মিডিয়া দেখে ওই মানুষের কথা শুনে, মায়ের দোয়া টিম শুনে, তাদেরও যে মেন্টালিটি একদম মানে খুব বিদিকিচ্ছির অবস্থায় হয়ে আছে, সেটা কিন্তু ব্যাটিং দেখেই বোঝা যায়। কিভাবে সেটা? আপনি যদি লক্ষ্য করেন লিটন দাসের পুরো ইনিংসটা, রাইট? আজকে অনেকে বলছে লিটন দাস খুব ভালো ইনিংস খেলেছে, বাট পুরো ইনিংসে লিটন অনেকবার কিন্তু প্লে অ্যান্ড মিস করেছে, ভেরি ক্লোজ কলস ছিল, অনেকবার তিনি কিন্তু মানে আনকনভিনসিং শট খেলেছেন। হ্যাঁ, এরপর তাওহিদ হৃদয়ের ইনিংসটা, সেটাকে পজিটিভ হিসাবে নিতে পারেন যে 20 বল থেকে 40 রান করেছেন। হ্যাঁ, তার স্ট্রেংথ অনুযায়ী বোলিংটা করেছে শ্রীলঙ্কা, এটাও মাথায় রাখতে হবে। মাথিসা পাতিরানার এক ওভারে হি ওয়াজ বোলিং শর্ট এগেনস্ট হিম, এবং সেটা আসলে কাজে দেয় নাই। আর ওই ওভারটা হাসারাঙ্গার এগেনস্টে, রাইট? হাসারাঙ্গা একদম মানে এক একটা ডেলিভারি দিচ্ছিলেন যেগুলো একদম তার স্লটে, যে তুলে তিনি মারতে পারবেন, পাওয়ার হিট করেছেন। বাট এর বাইরে তিনি যে ফোর্থ শটটা খেলতে গেলেন, সেখানে কিন্তু বোঝা যায় যে বাংলাদেশের ব্যাটিংয়ের এখন অবস্থা, কেউ সলিড, ডিপেন্ডেবল, কনসিস্টেন্টলি রান করার মতো প্লেয়ার নেই। হ্যাঁ, হৃদয়কে আপনি বলতে পারেন সেই লিস্টে আছে, বাট তার ব্যাটিং দেখে কি আপনি ওই স্বস্তিটা পান? বাংলাদেশের ব্যাটিংয়ের সময় আপনি কি ওই স্বস্তিটা পান যে মনে হচ্ছে যে 125 রান তারা করতে হবে জয়ের জন্য, সেটা বাংলাদেশ সহজে করে ফেলবে? সেটা কিন্তু আপনি পাচ্ছেন না। এবং অন্যান্য ব্যাটারদের মোড অফ ডিসমিসাল আজকে তো রেকর্ড করে ফেলেছেন সৌম্য সরকার, রাইট? তার নিকনেম আরেকটা শূন্য পরে সরকার হয়ে গেছে। 13টা ডাক ইন্টারন্যাশনাল টি20-তে। সৌম্য সরকারের বাইরে আপনি নাজমুল হোসেন শান্তর ডিসমিসালটা বলতে পারেন, বা তানজিদ হাসান তামিমের কথা বলতে পারেন, যে তাদের যে ডিসমিসাল, কয়েকটা ভালো বলে তারা আউট হয়েছে। বাট এই তিনজনের কথা আমি বলছি বিকজ এই 3-4 জন টপ অর্ডারটা ফর্ম করে, এবং 3-4 জনের মধ্যে কেউই রানের মধ্যে নেই, কেউই একটু যে আশা ভরসা দিবে আপনাকে টিমটার উপরের দিকে যে রানের হাল ধরবে, সেটাই কিন্তু করতে পারছে না। হোয়াট অ্যাবাউট সাকিব আল হাসান? সাকিব আল হাসানকে নিয়ে এটা শুনতে খারাপ শোনাবে, কিন্তু সাকিবের এখন যে পরিস্থিতি, তাতে সে আসলে টিমে অলরাউন্ডার হিসাবে নেই। আপনি সাকিবের ব্যাটিং দেখে এটা খুব সুস্পষ্ট বুঝতে পারবেন যে তার যে চোখের সমস্যা, সেটার জন্য তার ব্যাটিংয়ের যে গেম, সেটা পুরোপুরি ইন্টারন্যাশনাল লেভেলের বোলিংয়ের এগেনস্টে কার্যকরী না। ইটস অলমোস্ট গন বলতে গেলে। হি ইজ প্লেয়িং ইন দ্য টিম অ্যাজ আ বোলার, এবং আপনার প্রশ্ন করতে হবে যে সাকিব এই পারফরমেন্স দিলে তার কি টিমে স্টার্টিং 11-এ থাকা উচিত কিনা, নাকি আপনার সেখানে শেখ মেহেদি বা জাকের আলী অনিক, তাদের মতো কাউকেও একটা সুযোগ করে দেওয়া উচিত কিনা। এবং সাকিবের বাইরে অন্যান্য ওপেনিং বা টপ অর্ডার ব্যাটারদেরকেও একই প্রশ্ন আপনি করতে পারেন, যে তাদের জায়গায় অন্য আর কাকে আনা যায়। মানে আমরা যেই প্লেয়ারকে নিয়ে এত ট্রোল হতে দেখছি সোশ্যাল মিডিয়াতে গতকাল থেকে, তামিম ইকবাল, তিনি অন্য আরেকটা ইংলিশ নিউজ পোর্টালের জন্য তিনি শো করছেন, ওকে ফাইন। টি20 থেকে তিনি বলেছেন তিনি অ্যাভেলেবল, টি20-তে তামিম চলে না, এরকম একটা কথা।
বাংলাদেশে তামিম যদি না চলে তাহলে অন্য কোন ব্যাটার এখন চলছে যারা তামিমের থেকে বেটার পারফর্ম করছে বা বাংলাদেশকে আগে যেটা করতো বাংলাদেশ 140, 150 বা 130 তার থেকে বেটার পজিশনে নিয়ে যদি না যায় তাহলে আপনি কি করবেন? ওই পজিশনটা নিয়ে আপনার তখন অবশ্যই রিথিঙ্ক করতে হবে এবং আপনার মানুষের কথা শুনলেই যে চলতে হবে তা না, আপনার টাফ ডিসিশন নিতে হবে বেসড অন পারফরমেন্স। তামিম হ্যাঁ টি20-র মধ্যে নেই, বাট বিপিএলে তো রিসেন্টলি তিনি খেলেছেন, বিপিএলে তো তার টিমকে জিতিয়েছেন তিনি। সো ডেফিনেটলি একটা সেন্স এবং একটা লেভেল অফ ফর্মে তিনি আছেন। বাংলাদেশের নতুন যারা পজিটিভ যদি আমি বলি, নতুন যারা আছে তাদের মধ্যে অবভিয়াসলি তাওহিদ হৃদয় ছাড়া সবচেয়ে বড় পজিটিভ এবারের ম্যাচে, আজকের ম্যাচে রিশাদের বোলিং। ডেফিনেটলি, কারণ তিনি একজন জেনুইন লেগ স্পিনার হিসাবে কিন্তু টিমে আছেন, বাট সত্যিটা যদি আমি বলি তিনি টিমে কিন্তু লেগ স্পিনার যে শুধু লেগ স্পিন করতে পারেন তার জন্য নেই, পাওয়ার হিটিং অলরাউন্ডার। টিম ম্যানেজমেন্ট তাকে সিলেক্ট করেছে কারণ তিনি ব্যাটিং করতে পারেন এবং সেটা শ্রীলঙ্কার সাথে এই বছরে সিলেটে যে সিরিজটা হলো টি20 সিরিজ, সেখানে যে তিনি ছক্কার রেকর্ডটা ভেঙেছেন বাংলাদেশের হয়ে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কা মারার, সেটার কারণে তিনি টিমে চান্স পেয়েছেন এবং এরপর ওয়ানডে সিরিজেও তিনি এরকম বিধ্বংসী ব্যাটিং ইনিংস একটা খেলেছেন শ্রীলঙ্কার সাথেই। সো এই জিনিসগুলো আপনার বিবেচনায় আনতে হবে যে রিশাদকে কেন নেওয়া হয়েছিল। সিলেক্টররা আপনি বাহবা দিতে পারেন যে ফাইনালি একজন লেগ স্পিনারের পিছনে কাজ করছে, এটা কিন্তু না। এর আগেও হাতুরু সিংয়ে আরেকটা লেগ স্পিনারকে নিয়ে কাজ করতে চেয়েছিলেন, জুবাইর হোসেন লিখন, তার কিন্তু এখন আমরা আর পাচ্ছি না। হ্যাঁ, বিকজ ওই সময় টিম ম্যানেজমেন্ট তাকে নিয়ে কাজ করতে অনিচ্ছুক ছিল, ডিসপাইট হাতুরু সিংয়ে ওয়ান্টিং ইট, এবং সেটা বিভিন্ন ব্যাক স্টেজ কারণে বা বিহাইন্ড দ্য সিনস ইস্যুতে হতে পারে। বাট রিশাদেরটা ফর হোয়াট এভার রিজন তিনি যে চান্স পেয়েছেন এটা তার ব্যাটিংয়ের জন্য। বোলিংয়ে তিনি মুশতাক আহমেদকে, বিসিবিকে এখানে ক্রেডিট দিতে হয়, কৃতিত্ব দিতে হয় যে মুশতাক আহমেদের মতো একজন সিনিয়র এক্সপিরিয়েন্সড একজনকে এনে কোচ হিসাবে রাখতে পেরেছে। ওয়েদার ইটস ফর দ্য ওয়ার্ল্ড কাপ অর ইভেন লঙ্গার টার্ম সেটা পরের বিষয়, বাট রিশাদকে নিয়ে কাজ করে ইমপ্রুভমেন্টটা আমরা কিন্তু আজকে দেখেছি। হি ওয়াজ দ্য বেস্ট স্পিনার টুডে। রাইট। আমি যদি একটু বাংলাদেশের আজকের পারফরমেন্সটা নিয়ে কথা বলি, এই পারফরমেন্সের পর আজকের ম্যাচ, বিশেষ করে জয়টার পর, জয়টা খুব ইম্পর্টেন্ট ছিল শ্রীলঙ্কার বিপক্ষে সুপার 8-এ কোয়ালিফাই করার জন্য। এখনও বাংলাদেশের বাধা কি হয়ে দাঁড়াতে পারে সুপার 8-এর জন্য? প্রবলেমটা এইখানে, আপনি যে প্রশ্নটা করলেন যে সুপার 8-এ যাওয়ার জন্য বাংলাদেশের একটা টুর্নামেন্টে, এটা 2024 সাল টি20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ অনেকবার খেলছে, প্রত্যেকটা টি20 ওয়ার্ল্ড কাপে খেলেছে, রাইট? সুপার 8-এ যাওয়া যদি বাংলাদেশের টার্গেট হয়, আপনি প্লেয়ারদের জিজ্ঞেস করলে তারাও কিন্তু এখন বলে যে আমরা জিততে চাই, টুর্নামেন্ট জিততে চাই, সেটা সৌম্য সরকার হোক, যেই হোক না কেন, সেটার জন্য তারা ট্রোলড হোক আর যাই হোক, বাট মেন্টালিটিটা চেঞ্জ হতে হবে। আপনি সুপার 8-এ যে আপনি পার্টিসিপেশন ট্রফি পাবেন না, আপনার টিম এবং মেন্টালিটি থাকতে হবে যে আপনি যেন জিততে পারেন। এবং ইট মাইট সাউন্ড হার্শ, কিন্তু আমি এটা বলবো, বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যে দুটার একটা টিমও ডিজার্ভ করে না নেক্সট রাউন্ডে যেতে। তার মধ্যে আমি এই গ্রুপ থেকে যাদেরকে আমি দেখছি পারফরমেন্স বেস, সাউথ আফ্রিকা এবং নেদারল্যান্ডস, আজকে রাতে খেলা আছে 8:30টায়, তাদেরকে আমি আরও বেটার চান্সে দেখছি যে তাদের টিম স্পিরিট, বন্ডিং, ওভারঅল কোয়ালিটি সব দিক থেকে তারা একটু হলেও এগিয়ে আছে। রাইট। আমরা যদি এটার আগের ম্যাচটা নিয়ে একটু কথা বলি, আফগানিস্তান ভার্সেস নিউজিল্যান্ড। আফগানিস্তান 159 রান করে 6 উইকেটের বিনিময়ে, গুরবাজ করে 80 রান, যেখানে তাদের 103 রানে 0 উইকেট ছিল, সেখান থেকে তারা 159-এ গিয়ে আটকায়। অন্যদিকে নিউজিল্যান্ড কিন্তু মাত্র 75 রানে অল আউট হয়ে যায়, 4টি উইকেট নেয় ফাজল হক ফারুকী, 4টি নেয় রাশিদ খান। আফগানিস্তান এইভাবে যেই তাদের কোয়ালিটিটা দেখাচ্ছে এবারের ওয়ার্ল্ড কাপে, বিশেষ করে বোলিংয়ে, তাদের সম্ভাবনা কতটুকু দেখছেন এবারের বিশ্ব সেমিফাইনালিস্ট? আমি এটা টুর্নামেন্ট শুরু হওয়ার আগে বলেছি, আফগানিস্তান সেমিফাইনালিস্ট হতে পারে। তাদের ওই বোলিং অ্যাটাক আছে, তারা নিজেদের অ্যাটাকটাকে কন্ডিশন ওয়াইজ সেভাবে করেই তৈরি করে, অ্যাডজাস্ট করতে পারে, ব্যাটিংটা ক্লিক করে যাচ্ছে। ওয়াচ আউট ফর দেম। স্কিল দিয়ে তারা আজকে নিউজিল্যান্ডকে হারিয়েছে, নট বিকজ নিউজিল্যান্ড, হ্যাঁ আজকে তারা তাদের স্বভাবসুলভ ফিল্ডিং করতে পারেনি, পারফরমেন্স ওয়াজ ভেরি পুয়ার নিউজিল্যান্ডের, ভেরি আনলাইক নিউজিল্যান্ড। এরকম বাজে ফিল্ডিং আমি নিউজিল্যান্ডের একটা আউটফিটের কাছ থেকে, আমার ক্রিকেট খেলা আমি 99 সাল থেকে দেখি, এত বছর আমি কোনোদিন নিউজিল্যান্ডকে এত বাজে ফিল্ডিং করতে দেখিনি। তারা যেভাবে ক্যাচ ড্রপ করেছে, ইজি ক্যাচ ড্রপ করেছে, রান আউট চান্স মিস করেছে, সব কিছু মিলে মনে হয়েছে টুর্নামেন্টের সবার শেষে খেলেছে আজকে তারা ম্যাচ। অন্যান্য সবকটা টিম কিন্তু একটা করে অ্যাটলিস্ট ম্যাচ খেলেছিল। সো মনে হয়েছে যে তাদের একটা ম্যাচ প্র্যাকটিসের অভাব ছিল। বাট টেক নাথিং অ্যাওয়ে ফ্রম আফগানিস্তান, তারাই
আজকের ম্যাচে যা করেছে সকালবেলা, তারা স্কিল দিয়ে জিতেছে। দে আর আ মোর স্কিলড সাইড দেন নিউজিল্যান্ড, এটা আপনার মানতে হবে। টি-20 ক্রিকেটে আফগানিস্তানের স্কিল, ট্যালেন্ট, অ্যাবিলিটি নিউজিল্যান্ডের থেকে বেশি। এটা আপনি ওদের শুধু কি নিউজিল্যান্ডের থেকে বেশি না, অন্যান্য আফগানিস্তানের উপরে কোন টিমগুলো রয়েছে বর্তমানে আমি যদি একটু জানতে চাই? ভেরি ডিফিকাল্ট টু সে, যে অবশ্যই আপনার ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এই তিনটা টিমকে তো রাখতে হবে এবং ওয়েস্ট ইন্ডিজ, এরপরেই আমি হয়তো বা আফগানিস্তানকে রাখব টি-20 ফরম্যাটে। হ্যাঁ, রাইট। আপনি যদি তাদের বোলিং অ্যাটাক দেখেন, আজকে কাকে তারা ড্রপ করেছে সেটাও মাথায় রাখতে হবে। তারা মুজিবুর রহমানকে ড্রপ করে তারা নূর আহমেদকে চান্স দিয়েছে, রাশিদ খান তো আছেই, এবং সে থাকলে টিমের পুরো, হি ইজ আ লেজেন্ড। রাশিদ খান ইজ আ লেজেন্ড অফ মডার্ন ডে ক্রিকেট। হি ইজ প্রবাবলি ক্রিস গেইলের পরে এবং এখন যদি আমি বলি দ্য গ্রেটেস্ট টি-20 প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড রাইট নাও। তিনি ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সবকিছুই সমান তালে করতে পারেন এখন। সো আপনার টিমে যখন এরকম একটা ট্যালিসম্যান থাকবে, একটা সুপারম্যান থাকবে, অবশ্যই আপনার টিম সেখানে ফেভারিটসের তালিকায় থাকবে। সো আমি টপ 4-এ দেখছি আফগানিস্তানকে। ওয়াও, হোয়াট আ বোল্ড প্রেডিকশন। এবার আমরা আজকে রাতের হাই ভোল্টেজ ম্যাচটি নিয়ে একটু যদি কথা বলি, ক্রিকেটের দুই মোরালের ম্যাচ বেসিক্যালি, অস্ট্রেলিয়া ভার্সেস ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচটি ওমানের বিপক্ষে কোনো রকমভাবে জিতে যায় অল্প রান করেও। ইংল্যান্ডের কপালটা একটু মনে হয় পড়েছে স্কটল্যান্ডের বিপক্ষে, তাদের ম্যাচটি পরিত্যক্ত হয় বৃষ্টির কারণে। আজকের ম্যাচে ইংল্যান্ড এক্সট্রা অনেক প্রেশারে থাকবে, তাদের ম্যাচটি জিততেই হবে। কি মনে হচ্ছে সর্বোপরি ম্যাচের চিত্র কার দিকে যেতে পারে? আমার তো মনে হয় না ইংল্যান্ড বেঁচে গিয়েছে। আমার মনে হয়, বা ইংল্যান্ডের যদি লাক খারাপ আপনি যদি বলেন, আমার সেটা মনে হয় না। বিকজ ইংল্যান্ড লাস্ট ম্যাচে বৃষ্টির কারণে যে পরিত্যক্ত হয়েছে, সেটাতে তারা একটা পয়েন্ট গেইন করেছে। যে স্টার্টটা স্কটল্যান্ড করেছিল, 10 ওভারে 90 রান ছিল স্কটল্যান্ডের, তখনই বৃষ্টিতে ম্যাচটি পরিত্যক্ত হয়। 200+ স্কোর করলে ইংল্যান্ডকে এটা চেজ করতে পারতো? আই ডাউট ইট। বাট যেই পিচে, আমি একটু ইন্টারাপ্ট করি, বাট যেই পিচে 10 ওভারে 90 নিতে পারে স্কটল্যান্ডের প্লেয়াররা, সেই পিচে কি আপনার মনে হয় না বাটলার, ব্যারিস্টোরা, উইল জ্যাক্সরা এর থেকেও বেশি নিতে পারতো? পারহ্যাপস। স্কটল্যান্ডকে আমরা লাস্ট ম্যাচে দেখেছি নামিবিয়ার সাথে, তারা কখনো নামিবিয়াকে হারায়নি টি-20 ওয়ার্ল্ড কাপ। গত ম্যাচে হারিয়ে দিয়েছে। ওয়াই? তারা ব্যাটিং ভালো করেছে, বোলিংটাও কিন্তু ডিসেন্ট করেছে। সো এনিথিং ক্যান হ্যাপেন। টি-20 ওয়ার্ল্ড কাপ বলে কথা, এবং টি-20 ওয়ার্ল্ড কাপের আসরে ইংল্যান্ড কখনোই, আমরা যখন ওই শোয়ের প্রিভিউ করছিলাম, ওই ম্যাচের প্রিভিউ করছিলাম, তখন কিন্তু আমরা বলেছিলাম যে টি-20 ওয়ার্ল্ড কাপে ইউরোপিয়ান টিমের সাথে কখনোই ইংল্যান্ড জিতেনি। রাইট। সো দে কুড হ্যাভ এন্ডেড আপ লুজিং, এবং সেখানে তারা একটা পয়েন্ট যে পেয়েছে, দ্যাট কুড গো ইন দেয়ার ফেভার। কারণ তাদের রিসেন্ট রেকর্ড অস্ট্রেলিয়ার সাথে এবং টি-20 ওয়ার্ল্ড কাপের রেকর্ডটা কিন্তু একটু বেটার। 2টা ম্যাচ তারা জিতেছে, একটা হেরেছে, আর একটা ম্যাচ টাইড হয়েছে। বাট রিসেন্টলি আমি একটু হলেও ইংল্যান্ডকে এগিয়ে রাখবো। তাদের ব্যাটিং ফায়ার পাওয়ারটা আসলেই, আপনি যাদের নাম বলেন, বেয়ারস্টো, বাটলার, উইল জ্যাক্স, তারা আসলে তাদের যেই দিন, এবং ফিল সল্ট, যেই দিন তারা খেলে তারা সেঞ্চুরি করে। আপনি আগে শুধু বলেছিলেন যে তাদের সেঞ্চুরি করা প্লেয়ারগুলো অনেক রয়েছে। আমরা যদি একটু দুই টিমের ফর্মটা দেখে আসি, বিশেষ করে অস্ট্রেলিয়ার ফর্মটা যদি আমরা দেখে আসি, শেষ 3টি টি-20তে অস্ট্রেলিয়া একটি জয়, একটি পরাজয়, একটি জয় নিয়ে মাঠ ছাড়ে। অস্ট্রেলিয়া সেখানে জিতে যায় ওমানের বিপক্ষে, হেরে যায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, এবং এর আগেরটি জিতে যায় নামিবিয়ার বিপক্ষে। অন্যদিকে আমি যদি একটু ইংল্যান্ডের ফর্মটা নিয়ে কথা বলি, ইংল্যান্ড তাদের প্রথম 2টি ম্যাচ জিতেছে এবং শেষের 3 নম্বর ম্যাচটি তারা হেরেছে। জিতেছে পাকিস্তানের সাথে, 2টি পাকিস্তানের সাথে, এবং হেরেছে ওয়েস্ট ইন্ডিজের সাথে। ফর্ম যদি আমি আলাদা সাইডে রাখি, বর্তমানের অস্ট্রেলিয়া টিম এবং ইংল্যান্ড টিমের বোলিং সাইডটা নিয়ে আমি যদি একটু কথা বলি আপনার সাথে, স্পেশালি মিচেল স্টার্ক, হ্যাজেলউড, অন্যদিকে জফরা আর্চার রয়েছে, টপলি রয়েছে, উড রয়েছে, কাকে এগিয়ে রাখবেন আপনি? অস্ট্রেলিয়াকে। ফর্মের বিবেচনার পাশাপাশি এক্সপিরিয়েন্সের দিক থেকেও তারা এগিয়ে। জাফর আর্চার অনেক লম্বা একটা ইনজুরি লে অফ থেকে আসছে। হি লুকড ইমপ্রেসিভ পাকিস্তানের সাথে সিরিজ, আই এম নট গোনা লাই। উড অলসো লুকড ভেরি ইমপ্রেসিভ, বাট সেটা ইংল্যান্ডের কন্ডিশনসে খেলা হয়েছিল। ওয়েস্ট ইন্ডিজে আপনি অস্ট্রেলিয়ার এই বোলিং অ্যাটাককে আরেকটু এগিয়ে রাখবেন এই কারণে, কারণ তাদের এক্সপিরিয়েন্স আছে এই ধরনের সার্ফেস একটু নিজেদের বোলিংটাকে চেঞ্জ করা। এবং আপনি লক্ষ্য করবেন এবারের টুর্নামেন্টে কারা ভালো করছে। স্পিনাররা একটু ভালো করছে, স্লোয়ার বোলাররা ভালো করছে, স্লোয়ার মিডিয়াম বোলার যারা তারা ভালো করছে। অস্ট্রেলিয়া টিমে স্লোয়ার মিডিয়াম কিন্তু 2জন বোলার রয়েছে। এক্স্যাক্টলি। আপনার কিন্তু এক্সপ্রেস পেস, যে উড আর আর্চার, তাদের মতো এক্সপ্রেস পেস বোলাররা কিন্তু এই টুর্নামেন্টে ভালো নাও করতে পারে বিকজ অফ দ্য পিচেস অ্যান্ড দ্য কন্ডিশনস। আর ইউএসএতে যদি খেলা হতো নিউ ইয়র্কে, তাহলে আমি অন্যরকম কথা বলতাম, বাট সেটা তো খেলা হচ্ছে কেনসিংটন ওভালে। রাইট। আমরা যদি একটু অস্ট্রেলিয়ার প্রবাবল একাদশটা যদি একটু দেখে আসি, তখনই আমরা একটা ধারণা পাবো যে এই টিমে কারা আছেন। ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, মিচেল মার্শ ক্যাপ্টেন, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টর্নিস, টিম ডেভিড, ম্যাথু ওয়েড উইকেট কিপার, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, অ্যাডাম জাম্পা অ্যান্ড জশ হ্যাজেলউড।
অন্যদিকে আমরা যদি একটু ইংল্যান্ডের প্রবাবেল একাদশটা যদি দেখে আসি, যে এটা অলমোস্ট আগের ম্যাচের মতোই থাকবে। ফিল সল্ট, জশ বাটলার ক্যাপ্টেন অ্যান্ড উইকেট কিপার, উইল জ্যাক্স, জনি ব্যারস্টো, হ্যারি ব্রুক, মঈন আলী, লিয়াম লিভিংস্টন, ক্রিস জর্ডান, জফরা আর্চার, আদিল রশিদ অ্যান্ড মার্ক উড। দুটো টিমের মধ্যে আপনি পার্থক্যর কত পার্সেন্ট আপনি দেখছেন যে ডিফারেন্স রয়েছে? আমার কাছে ইংল্যান্ডের টিমটাকে মানে নামগুলো দেখে আমার বেশি এক্সাইটিং লাগে। টি-20 ক্রিকেটের জন্য স্বভাবসুলভ প্লেয়ার আরও বেশি আছে ইংল্যান্ডের এই টিমটাতে। তবে অস্ট্রেলিয়ার টিমটাকে কখনোই আপনি বাইরে রাখতে পারেন না, বিশেষ করে আইসিসি টুর্নামেন্টগুলোতে আপনি অস্ট্রেলিয়াকে কখনোই বাইরে রাখতে পারবেন না। অ্যাবসলিউটলি। গ্লেন ম্যাক্সওয়েল, তিনি আফগানিস্তানের সাথে লাস্ট ওয়ার্ল্ড কাপে, টি-20 ছিল না, ওয়ানডে ওয়ার্ল্ড কাপে যে ইনিংসে খেলেছে, অল টাইম গ্রেটেস্ট ইনিংসের তালিকা সেটা থাকবে। ওয়ানডে ইনিংস তো অবশ্যই। এবং মার্কাস স্টয়নিস লাস্ট ম্যাচে তিনি ব্যাট হাতে বল হাতে দুটাতেই অসাধারণ খেলেছেন এগেনস্ট ওমান। ডেভিড ওয়ার্নার, দিস ইজ হিজ লাস্ট আইসিসি টুর্নামেন্ট ওয়ার গেসিং, সো ওই দিক থেকে তারও একটা এক্সপিরিয়েন্স আছে এবং ভালো কিছু করতে চাইবেন। ট্র্যাভিস হেডকে আমরা লাস্ট ওয়ার্ল্ড কাপে দেখেছি কি করতে পারেন। ইভেন রিসেন্ট আমরা আইপিএলও দেখেছি ট্র্যাভিস হেড কি করতে সক্ষম। অ্যাবসলিউটলি, তার টি-20 গেমটাকে নেক্সট লেভেলে নিয়ে গেছে। ক্যাপ্টেন মিচেল মার্শ আছেন, টিম ডেভিড, হি ইজ অলসো আ বিগ হিটার। ম্যাথিউ ওয়েড, স্টার্ক, কামিন্স, জ্যাম্পা, হেজেলউড বোলিং অ্যাটাকটা দেখলেই বোঝা যায় যে কতটা শক্তিশালী। এবং একটা কথা আছে, আপনার যেরকম ফুটবলে ডিফেন্স উইন্স টাইটেলস, অ্যালেক্স ফার্গুসন বলেছেন, সেরকম ক্রিকেটে আমি বলবো যে বোলিং অ্যাটাক আপনাকে টুর্নামেন্ট জিতাবে। সো ব্যাটারদের থেকে বোলারদের দিয়ে আপনার জিততে হবে, টুর্নামেন্ট জিততে হলে সেটা খুবই গুরুত্বপূর্ণ। অস্ট্রেলিয়ার বোলিং অ্যাটাকটা একটু হলেও এগিয়ে আছে ইংল্যান্ডের থেকে, বাট দ্য বিগ বাট ইজ দ্যাট আই স্টিল থিঙ্ক ইংল্যান্ড আজকের ম্যাচে এগিয়ে থাকবে। রিসেন্ট রেকর্ড তাই বলে। গ্রুপ স্টেজের খেলা, আই হ্যাভ আ ফিলিং, এবং ওয়েস্ট ইন্ডিজে ইংল্যান্ডের ভালো মেমোরি আছে। তারা প্রথম আইসিসি সিলভারওয়ে ওয়েস্ট ইন্ডিজে জিতেছিল 2010 সালে একটা টি-20 ওয়ার্ল্ড কাপ জিতে। সো হু নোজ, এখানে আমি ইংল্যান্ডকেই একটু এগিয়ে রাখবো। রাইট, আমরা যদি একটু প্লেয়ার টু ওয়াচটা দেখে আসি, অস্ট্রেলিয়ার প্লেয়ার টু ওয়াচে রাখা হচ্ছে অ্যাডাম জাম্পাকে, যিনি তার লাস্ট 3টি টি-20তে 7টি উইকেট নিয়েছেন। তার বোলিং এভারেজ ছিল 15.9, আর তিনি 9.3 ইকোনমিতে বল করেই এই 7টি উইকেট নিয়ে নেন। অন্যদিকে আমি যদি একটু ইংল্যান্ডের প্লেয়ার টু ওয়াচে দেখে আসি, সেখানে রাখা হচ্ছে জশ বাটলারকে, তাদের ক্যাপ্টেন। তিনি লাস্ট 3টি টি-20তে 144 রান করেছেন, এভারেজ 48-এর মতো, এবং স্ট্রাইক রেট ছিল 149-এর কাছাকাছি। দুটো দলের দুটো প্লেয়ারই নয়, শুধু আরও প্লেয়ার রয়েছে যারা এই ম্যাচে ইম্প্যাক্ট রাখতে পারে। এই সবার মধ্যে থেকে ট্রাম্প কার্ড কে হতে পারে বলে আপনার কাছে মনে হয়? সাচ এ টাফ কোয়েশ্চেন। এই ইংল্যান্ডের ক্ষেত্রে যদি আপনি জিজ্ঞেস করেন, ট্রাম্প কার্ড আমার কাছে লাগছে যে ওদের, সত্যি করে বলতে আই থিঙ্ক হ্যারি ব্রুক মাইট হ্যাভ সামথিং টু সে, কারণ তিনি অনেকদিন ওই একটু সিনের বাইরে ছিলেন, আইপিএলটা স্কিপ করেছেন। আই হ্যাভ এ ফিলিং যে হি মাইট ডু সামথিং ওয়েল এগেনস্ট অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার জন্য লাস্ট ম্যাচে তো স্টয়নিস পারফর্ম করেছেই, আইড গো উইথ মিচেল মার্শ। আমার কাছে মনে হচ্ছে যে মার্শেরও, তিনি একটা ইনজুরি লে অফ থেকে, আইপিএলটা কিন্তু পুরোটুকু খেলতে পারেননি, ইনজুরি লে অফ থেকে ব্যাক করছে। দুটো টিমেরই আমার মনে হচ্ছে যে এই দুজন প্লেয়ার, দে মাইট ডু ওয়েল অ্যান্ড দে হ্যাভ সামথিং টু প্রুভ। গ্রুপ স্টেজে তারা নিজেদের ফর্মটা আনার চেষ্টা করবে। থ্যাংক ইউ শানুর রাব্বানি আমাদের সাথে জয়েন করার জন্য। হোপফুলি নেক্সট এপিসোডে আবারও আমরা আপনাকে পাবো। থ্যাংক ইউ। অস্ট্রেলিয়া কি তাদের জয়ের ধারা অব্যাহত রাখতে পারবে, নাকি আজকের এই ম্যাচটি জিতে সুপার 8-এর স্বপ্ন টিকিয়ে রাখবে ইংল্যান্ড? তা জানতে হলে অপেক্ষা করতে হবে ম্যাচ শেষ অবধি। টিল দেন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্ট্যান্টলি টিবিএস এর সঙ্গে থাকুন।